আশেপাশের টেবিলগুলো মোটামুটি ফাঁকা হয়ে গেছে। কোণের এক টেবিলে বয়স্ক এক লোক বসে ঠুলছে, মাঝে মাঝে মাথাটা টেবিলে ঠুকছে, আবার সোজা হয়ে বসার চেষ্টা করছে। তো তা বাকি বোতলটা শেষ করে টেবিলে মাথা রেখে ঘুমন্ত বিশুকে ডাক দিল। উঠে পড়, বেরোতে হবে তো এবারে। কোনো সাড়া শব্দ না পেয়ে ঝাঁঝালো গলায় তোতা আবার ডাক দিল, হ্যাঁ বিশু। বিশু ধড়মড়িয়ে উঠে পড়ে চোখে মুখে হাত বোলাতে বোলাতে বলল, 11টা বেজে গেল। তোতা কথা না বলে টেবিল থেকে উঠে দাঁড়ালো, পকেট থেকে টাকা বার করে বিশুর হাতে দিয়ে বলল, বিলটা মিটিয়ে গাড়িতে আয়। ওদের ট্রাক জাতীয় সড়কের পাশেই দাঁড় করানো ছিল। তোতা ট্রাকে উঠে ট্রাকের ইঞ্জিনে স্টার্ট দিল। ওদিক থেকে বিশু ছুটতে ছুটতে এসে গাড়িতে উঠল। কৃষ্ণনগর ঢুকতে এই ধাবাতে তোতারা প্রায়ই আসে। ওদের ট্রাক এই জাতীয় সড়কের ওপর দিয়েই সপ্তাহে 2বার শিলিগুড়ি যায়। যাওয়ার পথে রাতের খাবার এখানেই খেয়ে নেয় ওরা, তারপর বাকি পথ পাড়ি দেয়। ঠিক 11টায় এখান থেকে গাড়ি ছাড়ে। পরদিন সকাল 9টার মধ্যেই ওরা শিলিগুড়ি ঢুকে যায়। আজ অনেকটা দেরি হয়ে গেল। কাল দেরি করে শিলিগুড়ি ঢুকলেও অসুবিধে নেই ওদের, কাল ওখানেই থাকতে হবে। পরশু সকালে আবার ওরা ওখান থেকে ফিরবে। ট্রাক কৃষ্ণনগর পার করলো রাত তখন 1টা। ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলেছে। তোতার নেশা আজকে একটু বেশি হয়ে গেছে, চোখটা বেশ ঝাপসা লাগছে। পাশ দিয়ে অন্য ট্রাকগুলো আজ তাকে অনায়াসে ওভারটেক করে যাচ্ছে। অন্যদিন হলে তোতা সবাইকে পাশ কাটিয়ে এগিয়ে যেত, কিন্তু তোতা সেটা নিয়ে আজ বিশেষ ভাবছেও না। তার চোখে ভাসছে গত সপ্তাহে দেখা সেই মেয়েটি, যাকে সে এখনো ভুলতে পারেনি। ট্রাকের তীব্র লাইটে এক ঝলক দেখেছিল সে, তারপর থেকে বারবার ভেসে এসেছে মেয়েটির মুখ। এত সুন্দরী মেয়ে রাতের বেলা এমন শুনশান হাইওয়েতে কি যে করছিল কে জানে। জায়গাটা ছিল বাহাদুরপুর পেরিয়ে যে পেট্রোল পাম্প, তারপর বাঁ দিকে একটু এগিয়ে সাঁকো ব্রিজ আছে, তার ঠিক আগে। ওই ঘটনার পর 2 দিন এই রাস্তা দিয়ে তারপর গিয়েছে তোতার ট্রাক, কিন্তু মেয়েটিকে দেখতে পায়। হয়তো বাস ধরার জন্য সেদিন দাঁড়িয়েছিল, কিন্তু এটা তো বাস স্ট্যান্ডও নয়। উল্টো দিকে অবশ্য একটা নতুন বড় হোটেল হয়েছে, সেখানের কোনো কাজও করতে পারে, বা অন্য কিছু হতে পারে। অনেক কিছুই ভেবেছে, কিন্তু মনকে সন্তুষ্ট করার মতো কিছুই খুঁজে পায়নি তোতা। এইসব ভেবে আজকে সে একটু বেশিই মদ গিলেছে, যার পরিণাম এখন সে বেশ টের পাচ্ছে। একটা সিগারেট চালালো তোতা। বিশু ব্যঙ্গ করে বলে উঠল, এখনই না 1 প্যাকেট শেষ করলে গুরু। তোতা কিছুই বলল না মুখে, মুখটা একটু বেঁকিয়ে মাথা নাড়ল। বিশু মোবাইলে গান চালিয়ে ট্রাকের সাউন্ড সিস্টেমে জোরে চালিয়ে দিল। তোতার ট্রাক বাহাদুরপুর পেট্রোল পাম্প পার করতেই বিশু জোরে চেঁচিয়ে উঠল, গুরু, একটা মেয়ে হাত লাগাচ্ছে, তুলবে না এই গাড়িতে। তোতাও দেখতে গেল, দূরে একটা মেয়ে হাত উঁচু করে থামতে বলছে। তোতা থতমতিয়ে জোরে ব্রেক কষল। সে কি ঠিক দেখছে? এ তো সেই মেয়ে আগের সপ্তাহে, যাকে সে ঠিক এইখানেই এক ঝলক দেখেছিল। বিশ্বাস করতে পারছে না তোতা। নেশার খেয়ালে হয়তো অন্য কাউকে সে ওই মেয়ে ভাবছে। ট্রাক রাস্তার পাশে দাঁড় করিয়ে তোতা চোখগুলো ভালো করে কচলে নিল, দিয়ে দরজা খুলে নিচে নামল। ওদিকে বিশুও গাড়ি থেকে নেমে পড়েছে। তোতার সামনে এগিয়ে যাকে দেখলো, শরীরে বিদ্যুতের ঝলক বয়ে গেল, স্নায়ুতে শীতল এক স্রোত বয়ে গেল।
এ তো সেই মেয়ে যাকে নিয়ে সে কত কি ভেবে ভেবে আজ পুরো একটা সপ্তাহ কাটিয়েছে। তার সামনে সেই মেয়েটি এমনভাবে দাঁড়িয়ে, সেটা সে বারবার কল্পনা করেছে, কিন্তু এভাবে সত্যি হবে সেটা ভাবেনি। বিশুর আওয়াজে তোতার ভ্যাবাচাকা খাওয়ার অবস্থার অবসান হলো। কোথায় যাবেন আপনি? আমরা শিলিগুড়ি যাচ্ছি। তোতা বিশুকে ধমকালো। তুই গাড়িতে যা, আমি আসছি। মেয়েটি বলে উঠল, যাবেন? তোতা অনেক কিছুই বলতে চাইল, কিন্তু এমন অপরূপ রূপসী রূপে মুগ্ধ হয়ে ফ্যাল ফ্যাল হয়ে চেয়ে থাকলো। আর কালো ফিনফিনে শাড়ি পরে মেয়েটির গায়ের প্রতিটি ভাঁজ যেন আরো স্পষ্ট। হাওয়ায় শাড়ির আঁচলটা উঠছে, সাথে মেয়েটির লম্বা বড় চুলগুলো কানের পাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে বেড়াচ্ছে। এত রাতেই মেয়ে একা রাস্তায় কি করছে? মেয়েটি আবার বলে উঠল, যাবেন আমার সাথে? তোতা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থেকে মাথায় নেড়ে গেল খালি। মেয়েটি তোতার হাত ধরে নিয়ে পাশের মেঠো পথ ধরে টেনে নিয়ে যেতে থাকলো। মেয়েটির হাতের ছোঁয়ায় বরফের মতো শীতলতা টের পেল। তোতাকে মেয়েটি অনেকটা নিচে নিয়ে ডান দিকে ঘুরে ব্রিজের দিকে নিয়ে যেতে লাগলো। তোতাকে যেন মেয়েটি বশ করে ফেলেছে। তোতা কোনো কথাই বলতে পারছে না। একটা সময় গিয়ে মেয়েটি থামলো। সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর, তাতে একটা টিম টিম করে আলো জ্বলছে, কিন্তু ঘরটি পুরোপুরি ফাঁকা। একটা খাটিয়া ঘরের সামনে রাখা আছে, তাতে দুটো তেল চিটচিটে বালিশ। মেয়েটি তোতাকে ওই খাটিয়ার ওপর বসে থাকতে বলল, দিয়ে নিজে ঘরে ঢুকে গেল। তোতা খাটিয়ায় বসে খানিকটা সম্বিত ফিরে পেল। একটু জোরে বলল, জল পাওয়া যাবে? বুঝলো না মেয়েটি শুনতে পেয়েছে কিনা। মেয়েটি কিছুক্ষণ পর ফিরে এলো একটা বড় গ্লাস হাতে নিয়ে। নিন, খেয়ে নিন এটা। তোতা হাত বাড়িয়ে গ্লাসটা নিল। এক চুমুকে সবটা শেষ করে বুঝলো ওটা জল ছিল না, জলের মতো তরল কোনো পানীয়, খেতে বেশ মিষ্টি। ঘোরের মধ্যে থাকায় বুঝতে পারেনি ওটা কি ছিল। মেয়েটি গ্লাসটা নিজের হাতে নিয়ে খাটিয়ার নিচে রাখলো। গ্লাসটা রাখতে গিয়ে মেয়েটির শাড়ি বুকের ওপর থেকে সরে গিয়ে মাটিতে পড়ে গেল। তো তার চোখ মেয়েটির ব্লাউজ ভেদ করে উতলে পড়া সুদল স্তন যুগলের মাঝে পড়ল। তো তার চোখ সরিয়ে নিতে চাইল। তার আগেই মেয়েটি তো তার হাতটা খপাত করে ধরে তার বুকের ওপর চেপে ধরল, যেন মেয়েটি এই মুহূর্তে তার জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিল। তো তার লোভ সামলাতে পারল না। তার শরীরে যেন কি একটা ভর করল। সে মেয়েটির স্তন ব্লাউজের ওপর দিয়েই খামচে ধরল। মেয়েটি চিৎকার দিয়ে উঠল। তো তা ভাবারও সময় পেল না। কে এই মেয়েটি, কি তার পরিচয়, আর সে তাকে এখানে কেনই বা নিয়ে এসেছে, কি বা তার উদ্দেশ্য। মেয়েটি তার ডান পা খাটিয়াতে তুলে তো তার মাথাটাকে চেপে ধরল তার বুকে। অদ্ভুত সুন্দর গন্ধ পেল তোতা। এমন গন্ধ আগে কোনো মেয়ের গায়ে সে পায়নি। এত সুন্দর গন্ধ সে কোনো ফুলেও পায়নি, না কোনো সাবানে, না কোনো পারফিউমে। গন্ধটাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার। তোতা পাগলের মতো মেয়েটির বুকে মাথা ঘষতে থাকে। দু হাতে মেয়েটির কোমর জড়িয়ে ধরে নিজের দিকে ঠেসে ধরে। মেয়েটিও একদম সঁপে দেয় তোতার কাছে নিজেকে। বহুদিনের অভুক্ত ক্ষুধা আজ পূরণ হবে তার। মেয়েটি তোতার চুল ধরে মাথাটাকে পেছনে টেনে নেয়, দিয়ে মুখ নিয়ে যায় তোতার মুখের কাছে।
সিগারেটে পোড়া কষ্ঠটে অসভ্যের মতো চুষতে লাগে। সাপের মতো ঠান্ডা জিভ ঢুকিয়ে দেয় সে মুখে। সে এক ভীষণ যৌনতায় মেতে ওঠে তারা। মেয়েটি আজ ভীষণ খুশি। এই পুরুষ শরীরের শেষ শক্তিটুকু আজ সে নিংড়ে নেবে নিজের অতৃপ্ত খিদে মেটাতে। বহুদিন পর আজ কোনো পুরুষের শরীর ভোগ করার সুযোগ পেয়েছে সে। এই খেলা বহুক্ষণ চলবে। তোতাও মেয়েটির সাথে তাল মেলাতে থাকে। টেনে ছিঁড়ে ফেলে মেয়েটির ব্লাউজের হুক। অন্তর্বাসীন স্তনগুলো স্প্রিং এর মতো ঝাঁপিয়ে পড়ে তোতার উপর। উদ্দীপনায় মেয়েটিও তোতার জামার বোতামগুলো একটানে ছিঁড়ে ফেলে। এ তোতাকে আঁচড়াতে লাগে। তোতাকে তার আঙুলের ধারালো নখ দিয়ে ক্ষতবিক্ষত করে। তোতা যন্ত্রণা ও উদ্দীপনায় কামড়ে ধরে মেয়েটিকে। মেয়েটির কোমরে আটকে থাকা শাড়ি খুলে ফেলে এক হাতে, নগ্ন করে দেয় তাকে। কি অপরূপ সুন্দরী এই নারী! ঠিক যেন স্বর্গ থেকে নেমে এসেছে এই পরী। তোতা যেন স্বপ্নপুরীতে চলে এসেছে। এই মায়াবিনীর মায়াতে তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কাটাতে কাটাতে সে শারীরিক ও মানসিক চূড়ান্ত আনন্দ নিতে থাকে। ভুলে যায় বাইরের জগতে কি তোলপাড় চলছে তাকে নিয়ে। বিশু আর একটি ট্রাককে দাঁড় করিয়েছে। তোতাকে সে খুঁজে পাচ্ছে না, সাথে সেই মেয়েটিকেও। অন্য ট্রাক ড্রাইভার সবকিছু শুনে বেগতিক দেখে। দিয়ে তারা খুঁজতে শুরু করে টর্চ নিয়ে। যেদিক থেকে তারা নিচের দিকে নেমে গেছিল সেদিকে টর্চ নিয়ে এগোতে থাকে। বিশু ভেবেছিল তোতা হয়তো কোনো দেহ ব্যবসায়ীর পেয়ে রাস্তার পাশের কোনো ঝোপে বা তাঁবুতে ঢুকেছে। আশেপাশে অমনি কিছু দেখতে না পেয়ে তার চিন্তা আরো বেশি শুরু হয়। এতক্ষণ তো লাগার কথা নয়, বড়জোর আধা ঘন্টা। এর বেশি সময় তোতাকে সে কোনোদিন এদের সাথে কাটাতে দেখেনি। আজ ঘন্টা 2 হতে চলল, তোতা আসছে না। এবং এটার পরে বিশুর মনে কু ডাকে। উপায় না দেখে অন্য ট্রাক থামিয়ে সাহায্য চায়। অনেক খোঁজার পর ব্রিজের তলায় একটা নগ্ন দেহ পড়ে থাকতে দেখতে পায় তারা। জলদি তারা সেখানে গিয়ে তোতাকে দেখে। এই কি অবস্থা হয়েছে? বেহুশ হয়ে পড়ে আছে কেন এভাবে? সবার মাথায় এই প্রশ্নগুলোই ঘুরপাক খেতে লাগলো। মুখে কেউ কিছুই বলল না। বিশু আশেপাশে ভালো করে চোখ বোলালো। মেয়েটি কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। অন্য ট্রাক ড্রাইভারটি নিজের গলায় ঝোলানো গামছা দিয়ে তোতার নগ্ন শরীরকে যথাসম্ভব ঢাকল। বিশু জোরে জোরে ডাক দিল, তোতাদা, ও তোতাদা, কি হয়েছে তোমার? কোনো সাড়া নেই। কিছুক্ষণ চেষ্টার পর ক্ষান্ত দিল। মাথা কাঁধ ধরে উঠে বসানোর চেষ্টা করল। ভারী শরীরটাকে কবজা করতে পারল না একা একা। সবাই মিলে ধরে তুলল তোতার শরীরটা। না, জান আছে শরীরে। বুকের ধুকপুকানিটা বুঝতে পারা যাচ্ছে। তারা কোনো মতে টেনে হিচড়ে চ্যাংদোলা করে রাস্তায় তুলে আনলো তোতাকে। কিভাবে তোতার জ্ঞান ফেরাবে সেটা কেউই বুঝতে পারছে না। চোখে মুখে জল দেওয়া থেকে শুরু করে বুক থাপড়ানো, যা যা পারা যায় সবই করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো। অবশেষে ঠিক হলো পাশের হসপিটালে নিয়ে যাওয়া হবে। তবে সেও অনেক দূর। কাছাকাছি কোনো ওষুধের ডিসপেন্সারি বা অমনি কিছু পাওয়া যাবে বলে লাগছে না। অগত্যা আরেকটি ট্রাকের ড্রাইভার তার খালাসি ছেলেটাকে ট্রাকের দায়িত্ব দিয়ে বিশুকে নিয়ে হসপিটালের দিকে বিশুদেরই ট্রাকটাকে নিয়ে এগোতে থাকলো। কিছু দূর এগোতেই তোতা নড়ে চড়ে উঠল। বিশু যেন আশার আলো দেখল। মাথায় হাত বোলাতে বোলাতে ডাক দিল আলতো স্বরে, তোতাদা,
ঠিক আছো? তোতা মাথা নাড়ল। চায়ের গ্লাস হাতে নিয়ে তোতা বসে আছে খাটিয়াতে। সামনের খাটিয়াতে বসা বৃদ্ধ লোকটি কি সব বকে চলেছে। বিশু তাকে বলছে, আমাদের হাত দেখালো বলেই তো গাড়ি থামালাম। বৃদ্ধ লোকটি বলে উঠল, খবরদার থামবে না, ওখানে এক প্রেতাত্ম থাকে, যে তার খপ্পরে পড়েছে বেঁচে ফেরেনি। বিশু বলে উঠল, কি বলছেন? বলেই তোতার দিকে তাকালো। তোতা চায়ে চুমুক দিয়ে বৃদ্ধর দিকে তাকিয়ে বলল, এও কি সম্ভব? বৃদ্ধ বলে উঠলেন, বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? দাঁড়ান। এই বলে উঠে গেলেন ধাবার ভেতরে। ফিরে এলেন হাতে একটা পুরনো খবরের কাগজ নিয়ে, যেটা হেডলাইনে লেখা, ব্যবসায়ী মেয়ের মৃতদেহ ঘিরে উত্তাল বাহাদুরপুর। ঘটনাটা বছর দুয়েক আগে ঘটেছে, বলতে থাকেন বৃদ্ধ। ফেসবুকে আলাপ হয় শিলিগুড়ির মেয়ে অহল্যার সাথে কৃষ্ণনগরের বেদবানের সাথে। আলাপচারিতা গভীর হয়, দুজনে দুজনার ভালোবাসায় জড়িয়ে পড়ে। তার পরের গল্পটা এইরকম। তাদের সম্পর্ক কারোর বাড়ি থেকেই মেনে নেয়। বেদবানরা ছিল ব্রাহ্মণ, ওদিকে অহল্যারা মারোয়ারি। দুজনে ঠিক করে তারা পালিয়ে যাবে। অহল্যা শিলিগুড়ি থেকে আসবে বাহাদুরপুরের এই পেট্রোল পাম্পে, আর বেদবান গাড়ি নিয়ে তাকে তুলে যাবে মামার বাড়ি আসানসোলে। শহরের মধ্যে কেউ দেখলে বিপদ হতে পারে, তাই জন্য এই প্ল্যান। কথা মতো অহল্যা এসে পৌঁছয় এখানে, কিন্তু বেদবান আর এসে পৌঁছয় না। ফোনের পর ফোন করে অহল্যা বুঝতে পারে বেদবান আসছে না। এদিকে রাতও গভীর হতে শুরু করে। অগত্যা অহল্যা সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে যাবে, কিন্তু বাস পাবে কি করে? বাস স্ট্যান্ড এখান থেকে অনেকটাই দূরে, হেঁটে যেতেও ঘন্টা খানেকের ওপর লেগে যাবে। সেই সদর মোড়ে অনেক চেষ্টা করে একটা ট্রাক এসে দাঁড় করায়। কোনো কিছু না ভেবেই তাতে চেপে বসে। একই এত বড় আঘাত, যাকে সে এতদিন ভালোবাসলো, সে আজকে তাকে এত বড় বিপদে ঠেলে দিল। চোখ ফেটে জল বেরিয়ে আসছিল বারবার। বাড়ির এক মেয়ে বলে চিরকাল আদরে আবদারে থেকেছে, কোনো আবদারে না শুনতে হয়নি তাকে। আজ এমনি অবস্থার মধ্যে পড়তে হবে স্বপ্নেও ভাবেনি সে। কিন্তু সে ভেঙে পড়ার মেয়ে নয়, যে কোনো কঠিন পরিস্থিতি নিজেকে সামলাতে পারে। তাই এত বড় সিদ্ধান্ত নিয়েছিল, শুধু আবেগে ভর করে নেয়। কিন্তু তারপরও যতই সামলানোর চেষ্টা করুক, সে বারবার নিজেকে হারিয়ে ফেলছিল এই অচেনা অজানা জায়গায়। হয় যাবে, কি করবে, কিছুই ভেবে পাচ্ছিল না। এখন কোনো মতে তাকে বাড়ি ফিরতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। কাল বিকেলের মধ্যে বাড়ি ঢুকে পড়তে পারলে কেউ কিছু জানতেও পারবে না। সে দুদিন তার বন্ধু রজকির বাড়ি থাকবে বলে বাড়ি থেকে বেরিয়েছে, যদিও সেটা খুব সহজে হয়নি। রজকিকে ফোন করে অনেক গল্প দিয়ে বুঝিয়ে তাকে দিয়ে বাড়িতে মায়ের কাছে ফোন করিয়েছিল, তবে গিয়ে এই পারমিশন পাওয়া গিয়েছে। এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হয়। ট্রাকে উঠে বসে ড্রাইভার জানতে চায়, কাহা জানা है आपको? অহল্যা বলে, শিলিগুড়ি। ড্রাইভার বলে, बहुत अच्छा, हम भी उधर ही जा रहे हैं। ড্রাইভারের গা থেকে উটকো মদের গন্ধ পেয়ে একটু ভয়ই পায় অহল্যা।
চুপচাপ বসে থাকে। আজকে যা হলো সেগুলোই মাথাতে ঘুরপাক খেয়ে যাচ্ছে। ড্রাইভারের পেছনের কেবিনে আরো দুজন বসেছিল, সে এতক্ষণ খেয়ালই করেনি। তাদেরই একজন হঠাৎ ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, রোক লো ভাইয়া, থোড়া হালকা হোনা হ্যায়। ড্রাইভার ব্রিজের আগে গাড়িটা দাঁড় করা। পেছনের দুজন নেমে ড্রাইভারকেও নিচে নেমে আসতে বলে। ড্রাইভার নিচে নেমে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে, তারপর গাড়িতে উঠে আসে। ড্রাইভার গাড়িতে উঠে আসে, অহল্যাকে ড্রাইভার এবার পেছনের কেবিনে বসতে বলে। অহল্যার বেশ ভয় করতে থাকে। অনিচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলে উঠে গিয়ে পেছনের কেবিনে বসে। তারপর বাকি দুজন উঠে এলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। ছেলেগুলোর গা থেকেও মদের ভটকা গন্ধ বেরোচ্ছিল। অহল্যার একবার মনে হয় সে কি নেমে যাবে। বেশি দূর তো আসেনি পেট্রোল পাম্প থেকে, আজ রাত ওখানেই কাটিয়ে কাল সকালে বাস ধরে ফিরে আসবে। এর মধ্যে যদি বেদবানের কোনো খবর আসে। তারপর আবার সে ভাবলো যে তাকে ডেকে এনে এভাবে বিপদে ফেলে দিল, তার সাথে আর কোনো কিছুই ভাবা সম্ভব নয়। এই জায়গাটাই তার কাছে অভিশপ্ত লাগতে লেগেছে। এখানে আর কোনোভাবেই তার থাকার ইচ্ছে হচ্ছে না। এই সমস্ত ভাবছিল, হঠাৎ ছেলেগুলো ঝাঁপিয়ে পড়ে অহল্যার ওপরে। তাকে দুজনে মিলে চেপে ধরে। একজন মুখে গামছা শেষে ধরে, অন্যজন হাত দিয়ে কোমর এবং হাত দুটোতেই তাকে চাপটে ধরে। ড্রাইভার গাড়িটা ব্রিজের আগের মাটির রাস্তাতে নামিয়ে নেয়। সেও তাদের সাথে তারপর যোগ দেয়। দিয়ে তিনজন মিলে অহল্যাকে ধর্ষণ করে। অহল্যা অসহায় হয়েও অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানো, চেঁচানো, কিন্তু তার কোনো চেষ্টাই তাকে বাঁচাতে সাহায্য করে না। তিনটে দস্যুর সাথে সে কোনোভাবেই পেরে ওঠে না। একসময় শরীরের সব শক্তি শেষ হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। ওই অবস্থাতেই দস্যুগুলো তাকে বারে বারে ধর্ষণ করে। তারপর একসময় ব্রিজের নিচে জলে ফেলে পালিয়ে চলে যায়। পরদিন সকালে এক জেলে মাছ ধরার সময় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। অহল্যার ফোন খুঁজে পায় নদীর ধারের মাটিতে। দস্যুগুলো অজ্ঞান অহল্যাকে জলে ফেলার সময় কোনোভাবে পকেট থেকে ফোনটি হয়তো মাটিতে পড়ে গেছিল। অজ্ঞান অহল্যা জলে ডুবে গেলে সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। অহল্যার বাবা মাকে ফোন করে জানানো হয়। পুলিশ এও জানতে পারে বেদবানের কথা। বেদবানের বাবা মা কোনোভাবে জানতে পারে ছেলের এই দিনের পালিয়ে যাওয়ার কথা, তাই তারা তাকে গৃহবন্দী করে রেখেছিল। সেজন্য সে সেদিন সময় মতো পৌঁছতে পারেনি। বেদবানকে জেরা করে পুলিশ এবং সম্পূর্ণ ঘটনা জানার চেষ্টা করে। কে বা কারা এই যে ঘটনাটা ঘটালো সেটা আজও পুলিশ জানতে পারেনি, ধরতে পারেনি ওই দস্যুগুলোকে। সেদিনের শিলিগুড়ি গ্রামে সব ট্রাককে জেরা করেছে পুলিশ। তাদের কারোর কাছেই তাদের বিরুদ্ধে কোনো কিছুই পাওয়া যায়নি। অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে। তো তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বিশু মাথা নিচু করে বসে আছে। হসপিটাল যাওয়ার পথে তোতার গান ফিরলে তারা সামনের এক ধাবাতে দাঁড়ায়। অন্য ট্রাকের ড্রাইভারের তাড়া থাকায় সে সেখান থেকেই ফিরে আসে তার ট্রাকের কাছে। বৃদ্ধ এবারে বলতে থাকে, খুব বাঁচা বেঁচে গেছ। এর আগে দুজন ড্রাইভারের মৃতদেহ উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে ওই ব্রিজের তলায়। ওই প্রেতাত্মাকে একমাত্র ট্রাকের ড্রাইভাররাই দেখতে পায়। হয়তো ওর খুনিদেরকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তোতাকে কেন মারলো না মেয়েটি? অবশ্য মারার কোনো কারণও নেই। আর তোতাকে সে কেনই বা নিয়ে গেল? সে তো তার খুনের সাথেও জড়িত না।
কিন্তু তার থেকেও বড় যে বিস্ময় তার মধ্যে জেগেছে সেটা হচ্ছে সে একটা অশরীরীর সাথে না আর ভাবতে পারছে না। তাকেও যে আজকে শিলিগুড়ি পৌঁছতে হবে। খুব ক্লান্ত লাগছে, কিন্তু তাকে শিলিগুড়ি পৌঁছতেই হবে। অহল্যা পারে, কিন্তু তাকে পারতে হবে।